শুক্রবারের রেশ না কাটতেই আজ আরও ৩ দফা ভূমিকম্প। পুরান ঢাকার বেশিরভাগ ভবনই ঝুঁকিপূর্ণ, নেওয়া হবে ব্যবস্থা, জানিয়েছে রাজউক। একই দিনে নির্বাচন ও গণভোটের চ্যালেঞ্জ, জয়ের আশা সিইসির। জামায়াতকে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান বিএনপির। নির্বাচনী জেনোসাইডের শঙ্কা জামায়াতের আমিরের। ১৪ দল সহ আওয়ামী লীগ ও জাপাকে ভোটে আনার ষড়যন্ত্র চলছে, অভিযোগ এনসিপির। ঢাকা সফরে ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে স্বাস্থ্যসেবা ও ইন্টারনেট ব্যান্ডউইথ বিষয়ক 2 সমঝোতা সই। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। শুক্রবারের রেশ কাটতে না কাটতেই ভূমিকম্পে আবারও কেঁপে উঠল রাজধানী সহ আশেপাশের এলাকা। সন্ধ্যা ৬টা ৬ মিনিটে হঠাৎ 2 দফায় কেঁপে ওঠে রাজধানী সহ এর আশেপাশের এলাকা। আবহাওয়া অফিস জানিয়েছে কম্পন দুটির মাত্রা ছিল ৩.৭ ও ৪.৩। এর আগে সকাল 10:30টার দিকে আরেক দফা ভূকম্পন হয়। প্রথমে আশুলিয়ায় বলা হলেও পরে জানা যায় এটিরও উৎপত্তিস্থল নরসিংদীর কাছাকাছি। সকালের এই কম্পন রেকর্ড করে আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র। রিখটার স্কেলে ভূকম্পনের মাত্রা ছিল ৩.৩। এর আগে গতকাল ৫.৭ মাত্রার ভূমিকম্পে দেশের বিভিন্ন জায়গায় প্রাণহানির সংখ্যা 10 জন, আহত শতাধিক। এ ঘটনায় ভূমিকম্পের কেন্দ্রস্থল নরসিংদীর ঘোড়াশালের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক। পলাশ উপজেলার মালিতা গ্রামে দেয়াল ধসে নিহত হন বাবা ছেলে। সকালে নিজ জেলা কিশোরগঞ্জে পাকন্দিয়ায় তাদের দাফন সম্পন্ন করা হয়েছে। চাকরির সুবাদে নরসিংদীতে থাকতেন তারা। নরসিংদীতে ভূমিকম্পে ক্ষতি নিরূপণ করা সহ ভূমিকম্পে ফাটল ধরা সরকারি বেসরকারি ভবন ও বিভিন্ন স্থাপনা চিহ্নিতকরণে কাজ করছে জেলা প্রশাসন। হাসপাতালে চিকিৎসাধীনরা বাড়ি ফিরে গেছেন। জেলা শহরে হেলে পড়া ভবন, ফাটল ধরা ভবন চিহ্নিত করতে 4 সদস্যের কমিটি গঠন করেছে পৌর কর্তৃপক্ষ। ভূমিকম্পে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের 4টি আবাসিক ভবন, জেলা প্রশাসকের কার্যালয় ও সার্কিট হাউসে ফাটল সহ শতাধিক ভবনে ছোট ছোট ফাটল পাওয়া গেছে। অনুসন্ধানের পর সুনির্দিষ্ট তথ্য জানাবে জেলা প্রশাসন। শুক্রবার 5.7 মাত্রার ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত পলাশ রেসিডেন্সিয়াল মডেল কলেজের মাটি সহ জেলার বিভিন্ন নমুনা সংগ্রহ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের 6 সদস্যের প্রতিনিধি দল। এইখানে যে ফাটলগুলো এগুলো আমরা দেখছি এবং এগুলার ওরিয়েন্টেশন মাপতেছি এবং তার ভার্টিক্যাল এক্সটেনশন কত এগুলা দেখতেছি এবং এগুলাকে পরে সমন্বয় করে আমরা এই ভূমিকম্পের কারণে কি কি ক্ষতি হয়েছে এগুলোকে আমরা আপাতত সংগ্রহ করতেছি। এই ভেলে পড়া ভবন এবং ফাটল ধরা যে ভবনগুলো রয়েছে সেগুলো চিহ্নিত করার জন্য পৌর এলাকায়, নরসিংদী সদর পৌর এলাকায় পৌরসভার নির্বাহী প্রকৌশলীকে সভাপতি করে পরিদর্শন করে তারা কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে, ভবন মালিকদের সাথে কথা বলে এগুলো নিশ্চিত করবেন। পরবর্তীতে জেলা পর্যায়ে যে কমিটি হবে সেই কমিটির মাধ্যমে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে। রাজধানীর পুরান ঢাকার ঝুঁকিপূর্ণ ভবনগুলো চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজউকের চেয়ারম্যান। সকালে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত রাজধানীর কষাইটুলিতে দুর্ঘটনা কবলিত ভবনটি পরিদর্শনে গিয়ে তিনি কথা বলেন। এদিকে পুরান ঢাকার বাসিন্দারা বলছেন, ঝুঁকিপূর্ণ ভবনগুলো নিয়ে বছরের পর বছর সরকারের পরিকল্পনা থাকলেও কাগজ কলমে তার বাস্তবায়ন নেই ছিটে ফোটাও। রিপোর্ট ফজলে রাব্বির। রাজধানীর লালবাগ, চকবাজার, বংশাল থানাসহ বেশ কয়েকটি থানা নিয়ে অবস্থিত পুরান ঢাকা এলাকা, যেখানে বসবাস লক্ষাধিক মানুষের। বহু বছর ধরেই অপরিকল্পিত নগরায়ন গড়ে ওঠায় তীব্র ভূমিকম্প ঝুঁকিতে আছে এলাকাটি। এরই মধ্যে গতকাল 5.7 মাত্রায় ভূমিকম্পে 7তলা ভবনের ছাদের রেলিং ভেঙে নিহত হন 3 জন। এলাকাবাসী বলছেন, পুরান ঢাকা কেন্দ্রিক নানান পরিকল্পনা নেওয়া হলেও কাগজে কলমে কিছুই বাস্তবায়ন হয় না। ফলে চরম ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাস করতে হচ্ছে তাদেরকে। সরকার উদ্যোগ না নিলে এটা এইভাবেই থাকবো এবং আগামীতে ভূমিকম্প আরো ভয়াবহ হতে পারে, কিন্তু এর চেয়ে আরো ক্ষতি বেশি হতে পারে। তবে এই ক্ষতিটাকে যদি রোধ করার জন্য তাহলে এখন থেকেই আপনাদের সরকার আছে, মানে সমাজ আছে বলে না, এগুলি একত্র হয়ে কাজ করতে হবে। একটা প্ল্যানও বাস্তবায়ন হতে দেখি নেই। শুধু আপনারা আমাদেরকে স্টেটমেন্ট নেবেন, আমরা স্টেটমেন্ট দিব, আমরা বলবো, কিন্তু করণীয় বা যারা করবেন তারাও একদিন মিটিং বসবেন, 2 দিন মিটিং বসবেন, ওই ফাইলটা ওভাবে চাপা পড়ে থাকবে। টাকা দিলে জায়গা
বুঝছেন না? সব জায়গায় আমাদের দেশটা হলো দুর্নীতিতে 1 নম্বর, 1 নম্বর আমাদের দেশটা হচ্ছে দুর্নীতির। আসে ঠিকই দিয়ে দিল জায়গা বাস। এদিকে শনিবার সকালে কসাইটুলি ক্ষতিগ্রস্ত ভবনটি পরিদর্শনে এসে রাজুকের চেয়ারম্যান বলেন, পুরান ঢাকার অধিকাংশ ভবনই ঝুঁকিপূর্ণ। এ সময় ঝুঁকিপূর্ণ ভবনগুলো চিহ্নিত করে কাজ শুরু করার আশ্বাস দেন তিনি। এই এলাকার কাহিনী আরও ভয়াবহ, হয়তো সেখানে দুর্ঘটনা ঘটে নাই, কিন্তু ভবিষ্যতে এর থেকে বড় দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে। তাহলে দেখেন ওইটা হয়েছে, এইটা হয়েও লোক মারা যেতে পারতো। মানে আর যদি 10 সেকেন্ড এইটা কন্টিনিউ করতো, আল্লাহ না করুক, তাহলে যে কী হইতো এটা উই ডোন্ট নো। তো সুতরাং এগুলো নিয়ে আমরা চিন্তা করতেছি যে কীভাবে কী করা যায়। আরেকটা কথা আপনাদের বলি, আমরা কিন্তু এই শুধু ভূমিকম্প হয়েছে দেখেই বের হইনি। আপনাদের মধ্যে অনেকে ছিলেন কিনা, আমরা কিন্তু 3 তারিখে এগুলো নিয়ে জাইকার সঙ্গে একটা প্রোগ্রাম করছি। যা আমরা কিন্তু এই ভূমিকম্প নিয়ে স্পেশালি পুরান ঢাকা নিয়ে আমরা কাজ করতেছি, এবং পুরান ঢাকাকে আমাদের যে বিধিমালা, যে টিআই অ্যাক্টের মধ্যে কিন্তু ঢুকানো হয়েছে যে এদের জন্য কী পরিকল্পনা নেওয়া হচ্ছে। কসাইটুলি ছাড়াও পুরান ঢাকার বেশ কয়েকটি ভবনে দেখা দিয়েছে ফাটল। এলাকাবাসীর দাবি, ঝুঁকিপূর্ণ ভবনগুলো চিহ্নিত করে সেগুলো অপসারণ করা হোক। ফজলে রাব্বি, বাংলা ভিশন, ঢাকা। আগামী সপ্তাহে গণভোটের প্রস্তুতি শুরু করবে নির্বাচন কমিশন। তবে একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট আয়োজন চ্যালেঞ্জিং বলে মনে করছেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। শনিবার রাজধানীর একটি হোটেলে এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশন শীর্ষক কর্মশালায় তিনি এসব কথা বলেন। জানান, মিয়ানমারের শরণার্থীদের অনেকেই অতীতে বাংলাদেশের পাসপোর্ট নিয়ে দেশ ছেড়েছেন। তাই প্রবাসী ভোটারের নিবন্ধন দেওয়ার জন্য প্রবাসীদের বাংলাদেশের নাগরিকত্ব প্রমাণের বিষয়ে জোর দিয়েছে কমিশন। এক্ষেত্রে এনআইডির তথ্যসহ অন্যান্য সঠিক তথ্য দিয়ে প্রবাসী ভোটারদের পোস্টাল ব্যালট সঠিক সময়ে রেজিস্ট্রেশনের আহ্বান সিইসির। সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার রুখতে রাজনৈতিক সহযোগিতাও চান তিনি। গণভোটের ব্যাপারে আপনারা যে 4টা প্রশ্ন দেখেছেন, এটা অলরেডি পত্রপত্রিকায় এসছে। এক্স্যাক্টলি ওই 4টা পয়েন্টে হ্যাঁ না বলতে হবে, এটা বুঝতেছি আমি। এটা আইনটা না হওয়া পর্যন্ত এক্স্যাক্টলি হোয়াট উইল বি দ্য ল্যাঙ্গুয়েজ ইন দ্য ব্যালট, এটা আমি বলতে পারবো না। আই ক্যানট গ্যারান্টি যে আইনটা হলে আইনের মধ্যে বলা থাকবে এই জিনিসটা, এটার মধ্যে হ্যাঁ না করতে হবে। গণভোটের 4টি প্রশ্নের বিষয়ে শেষ দিন পর্যন্ত সাধারণ মানুষ বুঝতে পারবে না বলে মনে করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, সাধারণ মানুষ বুঝতে পারে সেই পদ্ধতির প্রস্তাব দিয়েছিল বিএনপি। মানুষকে বিভ্রান্ত করতেই পিআরের জন্য চিৎকারকারী দলগুলো এখন নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। মিরাজ হোসেন গাজীর রিপোর্ট। ইসলামিক ফাউন্ডেশনের মসজিদ ভিত্তিক গণশিক্ষার কেয়ারটেকারদের বিভিন্ন দাবি দেওয়া নিয়ে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এই আলোচনা সভা। এতে প্রধান অতিথি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরকার পরিচালনার দায়িত্ব পেলে দাবিগুলো বাস্তবায়ন করবে তাদের দল। এ সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সাধারণ মানুষ গণভোটের বিষয়ে এখনো পরিষ্কার কিছু বুঝতে পারছে না। গণভোট করবেন, গণভোটে থাকবে আর হ্যাঁ না। এখন গণভোটে নাকি 4টা প্রশ্ন থাকবে, 4টা প্রশ্ন একটা গণভোটের ব্যালটে। এটা মানুষ কিছু এখন পর্যন্ত বুঝতেই পারছে না, কেউ বুঝতে পারছে না, শেষ দিন পর্যন্ত বুঝতেও পারবে না। দেখবেন শেষ দিন পর্যন্ত কেউ বুঝতেও পারবে না। তা আমি ওনাদের সঙ্গে যখন আলাপ করছিলাম, আমি বললাম যে আপনারা এইভাবে জিনিসগুলোকে আনলেন কেন? আপনারা এমনভাবে আনেন যেন মানুষ আস্তে আস্তে ধাতস্থ হতে পারে। পরিবর্তন তো আমরা চেয়েছি। বিএনপি আমরা 2016 সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রথম তিনি ভিশন 2030 দিয়েছিলেন। মির্জা ফখরুল বলেন, একটি দল বিগত 10 বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে দৃশ্যমান কোনো ভূমিকা না রাখলেও এখন নানা ইস্যুতে ভুল কথা বলে জনগণকে বিভ্রান্ত করছে। একটা রাজনৈতিক দল সমানে চিৎকার করছে পিআর দিতে হবে, পিআর দিতে হবে, পিআর না হলে নির্বাচন হবে না। অনেক হুঙ্কার টুঙ্কার হয়েছে, তাই না? এখন আবার সুর নরম হয়ে গেছে। এখন দেখা যাচ্ছে নির্বাচনের জন্য সব চতুর্দিকে দৌড় ডাকডোল চলছে, তাই তো? তো এই জিনিসগুলো ঠিক না। কিছুক্ষণ আগে একজন বললেন যে জামাতের টিকিট কাটলে জান্নাতের টিকিট কাটা হবে। কোথায় আছে আমাকে বলুক, তারা দেখিয়ে দিক কোথায় আছে। এবং এটা ঠিক না। ধর্মকে ব্যবহার করে রাজনৈতিক ফায়দা নিয়ে নেওয়া, এটা কখনোই আপনার ইসলাম এই কথা বলে না।
এদিকে রাজশাহী মহানগর বিএনপির নতুন কমিটির নেতাদের নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় তার সাথে ছিলেন রাজশাহী মহানগর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা। জামায়াতে ইসলামীকে জনদানবীর সাথে একাত্মতা প্রকাশ করার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বলেন, যারা ২৪-এর চেতনাকে নিয়ে এককভাবে রাজনৈতিক ব্যবসা করতে চাচ্ছে তাদেরকে আওয়ামী লীগ থেকে শিক্ষা নিতে হবে। আর বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারী ইশরাক হোসেন বলেন, বাংলাদেশকে আর করদ রাষ্ট্রে পরিণত করতে দেয়া যাবে না। রাজধানীতে এক সমাবেশে এসব কথা বলেন তারা। বিস্তারিত জানাচ্ছেন মামুন আব্দুল্লাহ। শনিবার কেন্দ্রীয় শহীদ মিনারে স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের প্রজন্মর অতন্দ্র প্রহরী শীর্ষক সমাবেশের আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ও মুক্তিযুদ্ধের প্রজন্ম। এতে বক্তব্য রাখেন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা। এখনও দেশের সংকট কাটেনি উল্লেখ করে বক্তারা বলেন, ভারতের আধিপত্যবাদ পাকাপোক্ত করতেই আওয়ামী লীগের জন্ম হয়েছিল। আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত তাদের ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য বা তাদের আধিপত্যবাদকে প্রতিষ্ঠা করার জন্য আওয়ামী লীগের জন্ম। তাই আওয়ামী লীগ যতদিন থাকবে ততদিন আমাদেরকে লড়াই করে যেতে হবে। আর ভারত যতদিন থাকবে আওয়ামী লীগের মতো একটি দলকে তারা ধরে রাখার জন্য চেষ্টা করবেই। যারা এখন ৭১-এ ক্ষমার কথা বলে মন্দিরে মসজিদে গিয়ে বেহেশতের টিকেটে বিক্রি করে বাংলাদেশে আগামী নির্বাচনে জয়লাভ করতে চায়, তাদের উদ্দেশ্যে প্রজন্মের ভাইরা একটা কথাই বলে দিবেন স্পষ্টভাবে, ৭১ সালের ক্ষমা আপনাদেরকে জাতি কোনোদিনও করতে পারে না। অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারী ইশরাক হোসেনকে পতাকা খচিত উত্তরীয় পরিয়ে দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। এ সময় ইশরাক হোসেন বলেন, বাংলাদেশকে আর করদ রাষ্ট্রে পরিণত করতে দেওয়া হবে না। বহিঃ শক্তি যাদেরকে আমরা চিনি তারা বাংলাদেশের প্রভাব বিস্তার করে বাংলাদেশকে একটা করদ রাজ্যে পরিণত করবে, যেটি বিগত ১৭ বছরে আমরা দেখেছি খুনি স্বৈরাচারী ফ্যাসিস্ট হাসিনা এবং তার দোসররা বাংলাদেশকে ভারতের হাতে বিক্রি করে দিয়েছিল, আমাদেরকে ভারতের দাস হিসাবে তারা পরিণত করেছিল। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, আওয়ামী লীগ কখনো রাজনৈতিক দলই ছিল না, এটা একটা মাফিয়া সংগঠন ছিল। জামাতকে বিভ্রান্তিমূলক পরিসংখ্যান দিয়ে জনগণকে বিভ্রান্ত না করার আহ্বানও জানান তিনি। জামাত ইসলামের ভাইদেরকে অনুরোধ জানাবো, জনদাবির সাথে একাত্মতা পোষণ করে নির্বাচনের মাঠে দাঁড়ান। আপনারা যখন আন্দোলনের ঘোষণা দিয়ে যমুনার সামনে অবস্থান দেওয়ার ঘোষণা দিয়ে যমুনা থেকে সরে এসে এখন গঙ্গার কিনারে দাঁড়িয়েছেন, আশা করি আপনারা ভবিষ্যতে জনগণের ময়দানে, নির্বাচনের ময়দানে অতি শীঘ্র আপনারা অবতরণ হবেন। পরে একটি মিছিল শহীদ মিনার থেকে শুরু হয়ে দোয়েল চত্বর হয়ে প্রেস ক্লাবে গিয়ে শেষ হয়। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশীয় উদ্যোক্তা এবং দেশের সার্বভৌমত্ব রক্ষা করেই আইসিটি খাত করতে হবে। শনিবার দুপুরে রাজধানীর একটি হোটেলে টিআরএনবি আয়োজিত আগামীর বাংলাদেশ বিনির্মাণের চ্যালেঞ্জ, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি খাতের দৃশ্য উদ্যোক্তাদের ভবিষ্যৎ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি একথা বলেন। অনুষ্ঠানে বক্তারা অভিযোগ করে বলেন, সরকারের আইসিটি খাতে সংস্কারে দেশীয় উদ্যোক্তাদের স্বার্থ ক্ষুণ্ণ হচ্ছে, অপরদিকে বিদেশি ব্যবসায়ীদের বিনিয়োগের বাজার উন্মুক্ত করে দেওয়া হচ্ছে। গোলটেবিল বৈঠকে আইসিটি খাত সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। এটা বড় ধরনের পরিবর্তনের দরকার আছে, কিন্তু পরিবর্তনটা তো এমন হতে হবে যে পরিবর্তনের ফলে আমার দেশি বিনিয়োগকে আমাকে সুরক্ষা দিতে হবে, আমার এমপ্লয়মেন্টকে সুরক্ষা দিতে হবে, আমার দেশের ডিজিটাল সিকিউরিটি যেটা আছে সেটাকে সুরক্ষা দিতে হবে, সভরেনিটি ইস্যু আছে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে বিনিয়োগের জন্য বিদেশি বিনিয়োগ খুবই প্রয়োজন, এটা আমি একমত। কিন্তু তার অর্থ এই নয় যে আমার দেশি বিনিয়োগকে রিপ্লেস করে বিদেশি বিনিয়োগ হবে, এটা তো হতে পারে না।
জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, যথাসময়ে নির্বাচন না হলে দেশে সংকট তৈরি হবে। একদিনে 2 ভোট হলে নির্বাচনী জেনোসাইডের শঙ্কা রয়েছে। বিকেলে চট্টগ্রামের আল জামিয়াতুল ইসলামিয়া মাদ্রাসার মাহফিলে যোগ দেন তিনি। এর আগে সকালে হেলিকপ্টারে চট্টগ্রামের প্যারেড মাঠে ডক্টর শফিক সাংবাদিকদের সাথে এসব কথা বলেন। জানান, জামায়াত ক্ষমতায় গেলে পিআর বাস্তবায়ন করবে। নির্বাচনে কারোর সাথে জোট না করলেও বিভিন্ন দল ও শক্তির সাথে জামায়াত সমঝোতা করতে পারে। জামায়াতের আমির বলেন, এই জাতির সামনে বারবার সুযোগ এলেও তার উত্তম ব্যবহার যাদের করার কথা ছিল তারা তা না করে নিজেদের পকেটে ভরেছে। 24-এর গণঅভ্যুত্থানে যেই সুযোগ এসেছে তা হাতছাড়া হতে দেওয়া হবে না বলেও ঘোষণা দেন ডক্টর শফিকুর রহমান। আমরা আল্লাহর উপর ভরসা করে ঘোষণা করেছি যে আমাদের যুদ্ধ হবে এই দেশকে সত্যিকার মুক্তির স্বাদ এনে দেওয়ার জন্য দুর্নীতির বিরুদ্ধে। এই যুদ্ধ আপসহীন। এই যুদ্ধে ইনশাআল্লাহ আমরা কারো কাছে মাথা নত করব না। আমরা এই যুদ্ধে আমাদের ডেস্টিনেশনে গন্তব্যে না পৌঁছা পর্যন্ত কোনো কিছু আমাদেরকে থামাতে পারবে না। আমরা ইনশাআল্লাহ থামব না। নির্বাচন সামনে রেখে আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও 14 দলের শরিকদের রাজনীতিতে পুনর্বাসনের দেশি বিদেশি ষড়যন্ত্র চলছে বলে দাবি করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। জুলাই গণহত্যার বিচারের রায় কার্যকর দল হিসেবে আওয়ামী লীগ ও শরিকদের বিচারের দাবিতে শনিবার বিকেলে বাংলা মোটর থেকে প্রেস ক্লাব পর্যন্ত গণমিছিলে শেষে এসব কথা বলেন তিনি। নাহিদ ইসলাম বলেন, শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত বাংলাদেশের নাগরিকদের বিপক্ষে অবস্থান নিয়েছে। তাদের উচিত শেখ হাসিনাকে ফেরত পাঠিয়ে বন্ধুত্বসুলভ আচরণ করা। বাংলাদেশের কোনো রাজনৈতিক দলও আওয়ামী লীগ ও দোসরদের ভোট ব্যাংক ভাঙাতে রাজনীতি করছে বলে অভিযোগ করেন নাহিদ ইসলাম। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে যত ধরনের কূটনৈতিক, রাজনৈতিক তৎপরতা করা প্রয়োজন, এই অন্তর্বর্তী সরকার সেই তৎপরতা শুরু করবে বলে আমরা আশা করছি। এবং জাতীয় পার্টি সহ আওয়ামী লীগের সহযোগী যে দলগুলো রয়েছিল তারা সমান অপরাধ এবং তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। আমরা দেখতে পাচ্ছি জাতীয় পার্টির নামে আওয়ামী লীগ পুনর্বাসনের ষড়যন্ত্র এবং পরিকল্পনা চলছে। ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগের বাংলাদেশ সফরের প্রথম দিনেই স্বাস্থ্যসেবা ও আন্তর্জাতিক ইন্টারনেট ব্যান্ডউইথ বিষয়ক 2টি সমঝোতা স্মারক MOU সই হয়েছে। অনুষ্ঠানের আগে নেপালের প্রধানমন্ত্রীর সাথে একান্ত বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এছাড়াও পররাষ্ট্র উপদেষ্টা ও বাণিজ্য উপদেষ্টার সাথে বৈঠক করেছেন সফররত ভুটানের প্রধানমন্ত্রী। রিপোর্ট করছেন সিকান্দার রহমান। ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগের বাংলাদেশ সফরের প্রথম দিনেই স্বাস্থ্যসেবা ও আন্তর্জাতিক ইন্টারনেট ব্যান্ডউইথ বিষয়ক 2টি সমঝোতা স্মারক সই হয়েছে। তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার দপ্তরে দ্বিপক্ষীয় বৈঠকের পর 2 সরকার প্রধানের উপস্থিতিতে এসব সমঝোতা সম্পন্ন হয়। এর আগে ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগের সঙ্গে সাক্ষাৎ করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। হোটেল ইন্টারকন্টিনেন্টালে ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। এছাড়াও ভুটান প্রধানমন্ত্রী শেরিং তোবগের সঙ্গে সাক্ষাৎ করেছেন অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। শনিবার সকাল 8:15টায় ব্রুক এয়ারের একটি ফ্লাইটে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান ভুটানের প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীরা। এরপর ভুটানের প্রধানমন্ত্রীকে সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার দেয়। বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে ডক্টর ইউনূস ও শেরিং তোবগে সংক্ষিপ্ত বৈঠক করেন। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে ভুটানের প্রধানমন্ত্রী সাভারের জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে যান। সেখানে তিনি পুষ্পস্তবক অর্পণ করেন এবং গাছের চারা রোপণ করেন। সফর শেষে আগামী সোমবার ভুটানের প্রধানমন্ত্রী ঢাকা ত্যাগ করার কথা রয়েছে। সিকান্দার রহমান, বাংলা ভিশন, ঢাকা। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, বিচার বিভাগ ব্যর্থ হলে রাষ্ট্র ও গণতন্ত্র ব্যর্থ হয়ে যায়। এতে মানুষের প্রত্যাশা ধ্বংস হয়ে যায় বলে মন্তব্য করেন তিনি। আর পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, বড় বড় শক্তির সাথে বাংলাদেশ সম্পৃক্ত হয়ে কাজ করবে, তবে জাতীয় স্বার্থকে প্রাধান্য দেওয়া হবে। অন্যদিকে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেছেন, বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে EU সব ধরনের সহায়তা করবে। রিপোর্ট করছেন ইমরুল কায়েস।
রাজধানীর একটি হোটেলে বে অফ বেঙ্গল কনভারসেশন আয়োজন করে সেন্টার ফর গভর্নমেন্ট স্টাডিজ CGS। অনুষ্ঠানে বক্তারা বলেন, বঙ্গোপসাগরীয় এলাকার শান্তি ও নিরাপত্তার জন্য এ অঞ্চলের দেশগুলোর মধ্যে সহযোগিতা জরুরি। নিরাপত্তা স্থিতিশীলতা এ অঞ্চলের জনগণের উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন তারা। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বলেন, জুলাই বিপ্লব হয়েছিল সংবিধানকে উৎখাত করতে নয়, বরং এর সাথে নিবিড় সম্পর্ক করতে। বিচার বিভাগের সংস্কার রাষ্ট্রের ন্যায় ও গণতন্ত্রকে টিকিয়ে রাখার সংগ্রাম বলে জানান তিনি। বিচার বিভাগ ব্যর্থ হলে রাষ্ট্র ও গণতন্ত্র ব্যর্থ হয়ে যায়, সংবিধান হয় নির্বাক, মানুষের আশা ধ্বংস হয়ে যায়। বিচার বিভাগের নিরপেক্ষতা ও স্বাধীনতা জরুরি। জুলাই অভ্যুত্থান দেশের সাংবিধানিক পথচলাকে নতুন করে পর্যালোচনার সুযোগ দিয়েছে। উন্নয়ন ও সমৃদ্ধির পথচলায় বাংলাদেশ জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়ে সব দেশের সাথে কাজ করতে চায় বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। আর ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করছে ইউরোপীয় ইউনিয়ন। বাংলাদেশ সক্রিয় সার্বভৌমত্ব এবং দায়িত্বশীল ভূমিকা পালন করতে চায়। কোনো একটি পক্ষ নেয়ার নানা ধরনের প্রলোভন থাকলেও বাংলাদেশ সঠিক পথেই চলবে। বড় শক্তিগুলোর সঙ্গে বাংলাদেশ সম্পৃক্ত হয়ে কাজ করবে, তবে জাতীয় স্বার্থ ও পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে। ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেখতে চায়। এজন্য নির্বাচন কমিশনকে আমরা সহায়তা করছি। আমরা বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সহায়তা করব। ইউরোপীয় ইউনিয়ন অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রমকে সমর্থন করে। অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, কূটনীতিক সহ দেশ বিদেশের বিশেষজ্ঞরা অংশ নেন। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা। জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস বলেছেন, পতিত আওয়ামী স্বৈরাচার বাহ্যিক উন্নয়নের নামে নিজেদের পকেট ভারী করেছে। শনিবার রাজধানীর বাসাবোতে ছায়াবিথি জামে মসজিদ ও সমাজ কল্যাণ সমিতির উদ্যোগে বার্ষিক সাধারণ সভা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। আফরোজা আব্বাস বলেন, দেশের প্রতিটি সড়কের বেহাল দশার কারণ হচ্ছে উন্নয়নের নামে লুটপাট। আওয়ামী লীগের উন্নয়ন ছিল লোহার পরিবর্তে বাঁশ, ইটের পরিবর্তে মাটি, মেগা প্রজেক্টের নামে মেগা দুর্নীতি করাই তাদের মূল উদ্দেশ্য ছিল। এ সময় বাসাবো সবুজবাগ এলাকায় মানুষের পাশে সবসময় থাকার আশ্বাস দেন আফরোজা আব্বাস। মোহাম্মদ শামসুদ্দোহার সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হাবিবুর রশিদ হাবিব। উন্নয়ন করেছিল স্বৈরাচারী হাসিনা। সেই উন্নয়ন কি? উন্নয়নের রূপকার তো আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তিনি ছিলেন মূল উন্নয়নের রূপকার। আর উন্নয়নের কথা বলে পকেট ভরতো, বিদেশে পাচার করতো। এই সাবের হোসেন চৌধুরী যে এলাকার বিনা ভোটের এমপি ছিল এত বছর, নির্যাতন যা করেছে আপনারা দেখেছেন। আমার উপরে যে নির্যাতন করেছে, যে হামলা করেছে, শুধু আমার একার উপরে তো না, আমার সাথে আপনাদেরই সন্তান, আপনাদেরই ভাই বা আপনারাও নির্যাতনের শিকার হয়েছেন। পূবালী ব্যাংক পিএলসির বার্ষিক রিস্ক কনফারেন্স 2025 অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের প্রধান কার্যালয়ের অডিটোরিয়ামে রিস্ক ম্যানেজমেন্ট ফর সাস্টেইনেবল গ্রোথ শীর্ষক এই সম্মেলনে রিস্ক ব্যবস্থাপনার আধুনিক দিক, ব্যাংকিং খাতের সম্ভাবনা, চ্যালেঞ্জ ও টেকসই প্রবৃদ্ধি নিশ্চিতকরণে কার্যকর রিস্ক কৌশল নিয়ে বিস্তৃত আলোচনা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অফ সাইট সুপারভিশন এর পরিচালক ANM মাইনুল কবির। সম্মানিত অতিথি ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ আলী। বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালকগণ মোহাম্মদ ইসা, মোহাম্মদ শাহাদাত হোসেন, আহমেদ এনায়েত মঞ্জুর, মোহাম্মদ শাহনেওয়াজ খান, মোহাম্মদ আনিসুজ্জামান ও সুলতানা শরীফুন্নাহার। সম্মেলনে সভাপতিত্ব করেন ব্যাংকের চিফ রিস্ক অফিসার ও মহাব্যবস্থাপক মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম মজুমদার। এ সময় প্রধান কার্যালয়ের নির্বাহীবৃন্দ উপস্থিত ছিলেন। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরও একবার জানিয়ে। শুক্রবারের রেশ না কাটতেই আজ আরও 3 দফা ভূমিকম্প। পুরান ঢাকার বেশিরভাগ ভবনই ঝুঁকিপূর্ণ, নেওয়া হবে ব্যবস্থা, জানিয়েছে রাজউক। একই দিনে নির্বাচন ও গণভোটের চ্যালেঞ্জ, জয়ের আশা সিইসির, জামায়াতকে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান বিএনপির। নির্বাচনী জেনোসাইডের শঙ্কা, জামায়াতের আমিরের 14 দল সহ আওয়ামী লীগ ও জাপাকে ভোটে আনার ষড়যন্ত্র চলছে, অভিযোগ এনসিপির।
ঢাকা সফরে ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে স্বাস্থ্যসেবা ও ইন্টারনেট ব্যান্ডউইথ বিষয়ক 2 সমঝোতা সই। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30। এর আগে 9টায় নিউজ 20 দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।